মামলাটা যখন ইনিশিয়েট করা হয় সেক্ষেত্রে আপনার মানি লন্ডারিং সহ জ্ঞাত বহির্ভূত সম্পদের সেকশনগুলো যুক্ত করা ছিল। আজকে লার্নিং কোর্ট জাজমেন্ট দেওয়ার সময় মানি লন্ডারিং সেকশনটা প্রমাণিত হয়নি মর্মে উনি মন্তব্য করেছেন এবং 87 এক ধারা জ্ঞাত বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত উনি ফাইন্ডিংস দিয়ে জাজমেন্টটা দিয়েছেন। জাজমেন্টের কেবলমাত্র অপারেটিভ অংশটুকু আমরা জানতে পেরেছি, বাট পূর্ণাঙ্গ জাজমেন্ট এখন আমরা পাইনি। কিন্তু একটা বিষয় এখানে সুস্পষ্ট যে একই সম্পদ সংক্রান্তে ইতিপূর্বে আপনার সিআইডি থেকে মামলা ফাইল করা হয়েছিল, যেটা বিশেষ 10 আদালত থেকে নিষ্পত্তি হয়েছে ইতিপূর্বে। সেই মামলাতে যে সম্পত্তি ছিল আর আজকের যে দুদক কর্তৃক মামলা, একই সম্পত্তি ইনক্লুডেড জব তালিকা অলমোস্ট সেম, কোনো পার্থক্য নেই। ইভেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে আজকে দুদকের যে মামলা জাজমেন্ট হলো, সেই মামলাতে সাক্ষী হিসেবে আনা হয়েছিল দুদক সিআইডি কর্তৃক দায়িত্বরত মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে, অর্থাৎ উনি এই মামলাতে সাক্ষী দিয়েছেন। তাহলে দুটো মামলা যদি সেলফ হয়ে থাকে এবং একই সম্পত্তি সংক্রান্ত হয়ে থাকে, সেই বিবেচনায় জজ সাহেব মানি লন্ডারিং সেকশনটাকে কার্ডলি করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু 87 এক ধারা যে শাস্তিটা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমরা আমার লার্নিং সিনিয়র বলেছেন আমরা উচ্চ আদালতে যাবো। হ্যাঁ, আমরা উচ্চ আদালতে যাবো, কারণটা হচ্ছে এই যে সিআইডি কর্তৃক যে মামলাটা দায়ের করা হলো, সেই মামলার মধ্যে জি.কে. শামীমের যত সম্পত্তি ছিল এবং আয়ের যে উৎস ছিল সেই সময়টা পূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া আসছে চার্জশিটের মধ্যে। কিন্তু দুদক থেকে সেই ব্যাখ্যাটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা কোথাও বলেন নাই আলটিমেটলি তার সোর্স অফ ইনকামটা কী, বাট উনি কেবল বলে গেছেন উনি ব্যবসায়ী এবং উনি বলে গেছেন জি.কে. বিল্ডার্সের মালিক উনি। তাহলে জি.কে. বিল্ডার্সের মালিক যদি উনি হয়ে থাকেন, তাহলে ওনার কী পরিমাণ আর্নিং ছিল, উনি কী পরিমাণ সম্পদ উনি সোর্স গভর্নমেন্টের কাছে উনি পেয়েছেন, যেহেতু উনি গভর্নমেন্টের টেন্ডারের মাধ্যমে বিভিন্ন টেম্বার উনি ড্রপ করেছেন এবং উনি টেন্ডারের কাজগুলো করেছেন, তাহলে কী পরিমাণ সম্পদ সেখান থেকে উনি অর্জন করেছেন, ওনার ব্যাংকের সম্পদটা যে আসছে সেটা বৈধতা অবৈধতা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এই দুদক থেকে কোনো কিছু বলা হয়নি। আমরা মনে করি এই যে লুফলটা আছে, এই লুফলের বেনিফিটটা আমরা পাবো বিকজ আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে যেটা সিনিয়র কিছুক্ষণ আগে বলেছেন যে 5,500 কোটি টাকার যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে টেন্ডার পেয়ে থাকি, আমি সেখানে যদি 10% টাকা যদি প্রফিট করে থাকি 550 কোটি টাকা, অর্থাৎ আজকে আমার মামলায় হয়েছে কেবল 297 কোটি টাকা সংক্রান্তে। এবং এই মামলার আরেকটা বিষয় হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা কেবলমাত্র, আমি টোটাল মামলাটা পড়ে দেখেছি, কেবলমাত্র উনি সেখানে আয়করের যে নথিটা ছিল রিটার্ন, সেই রিটার্ন থেকে সমস্ত সম্পদের তথ্যটা উনি নিয়েছেন। উনি বাস্তবিক অর্থে সরজমিনে কোনো তদন্ত করে দেখেন নাই। ইভেন যে ওনার যে অফিসে যারা কর্মকর্তা কর্মচারী ছিল, যেসব অফিস থেকে উনি টেন্ডারগুলো পেয়েছেন, টেন্ডার যে ডকুমেন্টস এগুলো উনি জব্দ করেন নাই, না করে আয়কর নথির উপরে বেস করে উনি একটা চার্জশিট দাখিল করেছেন। এবং এই মামলা চলাকালীন অবস্থায় যে সম্পদ আয়কর নথির বাইরে ছিল সেই সমস্ত সম্পত্তি ইনক্লুড করে নতুন করে আবার আয়কর দেওয়া হয়েছে, গভর্নমেন্ট সেটা গ্রহণ করেও নিয়েছে। ইট মিনস গভর্নমেন্ট আমার সম্পত্তির বৈধতা এক অর্থে দিয়ে দিয়েছে। যে ক্ষেত্রে গভর্নমেন্ট আমার সম্পত্তি বৈধ দিয়েছে, সেক্ষেত্রে এই সম্পত্তি জ্ঞাত হয় বহির্ভূত এবং আমার সম্পত্তির সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত না করে জ্ঞাত হয় বহির্ভূত দুদক থেকে দাবি করা, আমি মনে করি এই জায়গাটায় আমাদের বলার মতো অনেক জায়গা রয়ে গেছে যে আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো। আশা করি সেখান থেকে আমরা আরও ভালো কিছু পাবো। থ্যাংক ইউ। ঠিক আছে।